আচ্ছা, আমি আসলে কখনো এত বড় একটা মিলনায়তনে এত বড় বড় মানুষের সামনে আমার পাশে যারা বসে আছেন তাদের সামনে কখনো কথা বলতে পারবো এটা আমি কখনো ভাবিনি। কারণ আমি আসলে একজন হলে থাকা শিক্ষার্থী নই, আমি বাসায় থাকি। মানে ঢাকা ইউনিভার্সিটি লাল বাসে যাতায়াত করি। সেই হিসেবে আমার আসলে একদমই মাঠে থেকে প্রথম থেকে যে একটা দেখা, সেই দেখাটা আসলে আমি দেখতে পারিনি। তাহলে এক্ষেত্রে এটা বলা যায় যে রাজনীতির সাথে মাঠে থেকে যে আহ, পুরোপুরি অংশগ্রহণ করা, সেটা আমি আসলে প্রথম থেকে করতে পারিনি। আমার সীমাবদ্ধতা ছিল যে আমি আসলে একজন আম, আবাসিক শিক্ষার্থী হতে পারিনি। কিন্তু আমি আসলে বাসায় থেকে একজন সাধারণ শিক্ষার্থীর চোখে জিনিসটা যতটুকু দেখেছি যে আসলে কিভাবে জুলাই গণ অভ্যুত্থান এবং পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো এবং তার কাছ থেকে আমাদের আসলে প্রাপ্তি কি, প্রত্যাশা কি, এবং আমরা আসলে একটা আগামী বাংলাদেশ কেমন চাই। আমি আমার বক্তব্যটাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটি হলো যে এই ফ্যাসিস্ট সরকার কিভাবে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমাদের প্রত্যেকে জীবনের সাথে এই জিনিসটি জড়িত। এবং আমার দ্বিতীয় পার্টটি হলো যে আমি একটা কেমন বাংলাদেশ চাই এবং আমার এখান থেকে আসলে আহ, মূল চাওয়াটা কি। একদমই একজন সাধারণ শিক্ষার্থীর চোখ থেকে আমি দেখবো, আমি কোনো রাজনৈতিক লেন্স থেকে দেখবো না। আসলে এখন আসলে মূল বক্তব্যে চলে যাওয়া যাক। প্রথমে যেহেতু আমার প্রথম পার্টটা শুরু করি যে কিভাবে ফ্যাসিস্ট হাসিনা বা খুনি হাসিনা, যিনি কিনা লাশ পছন্দ করেন, যার আসলে লাশ দেখলে তার খাওয়ার তৃপ্তি বেড়ে যায়, এমন একটা মানুষ আমাদেরকে এত বছর ধরে চালিয়েছেন। এবং কিভাবে চালিয়েছেন আমরা আসলে জানি না। কারণ আমি যখন ছোট ছিলাম, প্রবাবলি টুতে অথবা থ্রিতে পড়ি সম্ভবত, 2008-এর যে নির্বাচন হলো তারপরে যে আসলো, এরপরে তো এসে বসেই রইলো, এরপর আর যাওয়ার তার কোনো নামগন্ধ পাইলাম না। যাই হোক, তো সেই ছোট একটা ক্লাস 3-এর বাচ্চা থেকে আমি এখন একজন মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী। আমি স্বচক্ষে যখন থেকে আসলে বুঝতে শুরু করেছি যে আসলে রাজনীতি কি, তখন থেকে আমি হাসিনাকেই দেখতেছি। এর আগে আসলে কি হয়েছে আমার বাবা মা দেখেছে, আমার পরিবার থেকে আমি কিছু শুনেছি, এর পরবর্তীতে আমি আসলে কিছু শুনি নাই। তাই আমি আসলে এখন এসে বুঝতে পারি যে আসলে পার্থক্যটা কোন জায়গায়, একটা ফ্যাসিস্ট সরকার কেমন হতে পারে আর এর আগে কোন রাজনৈতিক দল ছিল তাদের সরকার কেমন ছিল। ফ্যাসিস্ট হাসিনা, এই ফ্যাসিজমটা তো আসলে সবারই জানা যে আসলে ফ্যাসিজম মানে কি। ফ্যাসিজম হচ্ছে যেখানে আমার ক্ষমতার কেন্দ্রীকরণটা ঘটে, যেখানে বিরোধী মতটাকে দমন করা হয় এবং আমাদের স্বাধীনতাটাকে সীমিত করা হয়। আমরা কথা বলতে পারিনি এত বছর, আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা সাধারণ শিক্ষার্থী হয়ে কথা বলতে পারতেছি। আমি মনে করি এটাই আমার অনেক বড় একটা স্বাধীনতা। আমি কখনোই ভাবি নাই যে আমি আসলে এভাবে কথা বলবো, বা আমি এখন আমার ফেসবুকে নিউজ ফিডে যেসব জিনিস বা যেসব লেখা দেখি, আমি যে এসব লেখা দেখবো এটা কখনো ভাবিনি। তাই আমি প্রথমে এই আমার প্রথম যে পার্টটা, এটাকে আমি কিছু ছোট ছোট সংক্ষিপ্ত পয়েন্ট আকারে বোঝানোর বা বলার চেষ্টা করব যে আসলে ফ্যাসিজম আমাদেরকে কিভাবে ধ্বংস করেছে, বা মোদ্দা কথায় হাসিনা আসলে কি করে গিয়েছে। এর পরবর্তীতে আমরা বলবো যে হাসিনা যা করে গেছে এই জিনিসগুলোকে আসলে আমরা আর চাই না আমাদের জীবনে, বা হাসিনা পরবর্তী পরবর্তী সরকার যে সরকারই আসুক না কেন, তাদের কাছ থেকে আমরা এই জিনিসটা চাই না। এবং সেখানে যদি তারা আবার নতুন কোনো সরকার এসে যদি সেম কাজগুলোই করেন, তাহলে আমি মনে করি এই যে আমাদের মধ্যে যত ডিভিশন আছে আমরা এখন চোখে দেখতে পারি, কেউ মাজার পূজারি, কেউ মাজার ভাঙারি, কেউ দল মত নির্বিশেষে যা আছে, আমরা সবাই আবার এক হয়ে যাব। কারণ সেই জুলাইয়ের ঐক্যটাকে আমরা আবার নিয়ে আসব, যখন আমাদেরকে আবার হাসিনাকে মুখোমুখি দাঁড়াতে হয়, যখন হাসিনার আবার মুখোমুখি দাঁড়াতে হয়। কারণ উনি বলেছেন আপা নাকি আবার পট করে ডেকে দেশে ঢুকে যেতে পারেন। তা আমরা আসলে অপেক্ষায় আছি, আপা আপনি আসেন, আমরা আপনার অপেক্ষায় আছি, আপনি কবে আসবেন, তারপর আপনার সাথে আলাদা বিচার বিবেচনা করব। তিনি আসলে করে কি গিয়েছিলেন, সে প্রথমত করেছিলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বলকরণ। আমাদের এখানে কোনো একটা নিয়োগ, সেটা হোক বিচার বিভাগ, সেটা হোক নির্বাচন কমিশন, সেটা হোক প্রশাসন, বা রাজনৈতিক যে কোনো অরাজনৈতিক রাজনৈতিক যে কোনো বিষয়ে আমি দেখেছি যে
আমরা দেখেছি যে এখানে আমাদের বিশাল ভোগান্তি পোহাতে হয়েছে, কারণ আমাদের আবার ডিরেক্ট লিগের রক্ত না থাকলে আমরা আসলে আবার ঢুকতে পারি না। আমাদেরকে এমন ভাবে বোঝাতে হয় আমরা লিগের এমন ওতপ্রোত ভাবে অংশ, তখনই কেবল আমরা একটা চাকরির হিসাব করতে পারি। আমার সাথে পড়া এমন অনেক শিক্ষার্থী, কেউ কি আর্মিতে যেতে পারেনি, কেউ বিসিএস প্রিপারেশন নিতে পারেনি। কেন জানেন? কারণ তার সাথে আওয়ামী লীগের কোনো যোগসূত্রতা ছিল না, বা তার পরিবারে এমন কেউ ছিলেন যে আসলে অন্য কোনো রাজনৈতিক দলের অংশ। তাহলে এটা কিভাবে হলো যে একটা মানুষ এত বছর ধরে চিন্তা করছে যে সে আর্মিতে যাবে, একটা মানুষ এত বছর ধরে চিন্তা করেছে, তার স্বপ্ন ছিল সে বিসিএস ক্যাডার হবে কিংবা অন্য কোনো সরকারি চাকরির অংশগত হবে, হতে পারে সেটা পেট্রো বাংলা, হতে পারে সেটা তিতাস, হতে পারে সেটা ডেস্কো। প্রত্যেকটা জায়গায় কিন্তু হাসিনা তার লোক বসিয়ে বসিয়ে জিনিসটাকে এমন ভাবে কেন্দ্রীভূত করেছেন যে আমরা আসলে স্বপ্নই দেখতে পারিনি যে আমরা ওই জায়গায় যাব। দ্বিতীয় হলো বাক স্বাধীনতা, সীমাবদ্ধতা। বাক স্বাধীনতা, এটা তো আমি প্রথমে এখানে এসে বললাম যে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটাই মনে হয় সব থেকে বড় এক্সাম্পল যে আমি আসলে এখন আমি মুক্ত, এখন আমি কিছু একটা বলতে পারবো। এখন আমার বাসার নিচে ফুড পান্ডা ডেলিভারি লোক এসে বসে থাকবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি জুন থেকে আসলে বিভিন্ন রকমের পোস্ট আমার ফিডে শেয়ার দেওয়া শুরু করেছে। আমার সাথে অনেকেই ভয় পেয়েছিল যে তোমার কিন্তু আমার একটা খবর আছে। আম্মু আমাকে বললো, আব্বু আমাকে বললো, বাবা এগুলো শেয়ার দিও না, এগুলো দিলে কিন্তু ধরে নিয়ে যাবে। আমি বললাম যে ধরলে ধরুক, এত মানুষই যাতে ধরতেছে, আমিও তাহলে সেই অংশেরই অংশভূত হলাম, সমস্যা তো নাই। সেই হিসেবে প্রথম থেকে তার এগেইনস্টে কথা বলার জন্য পিছু পা হই নাই। আমার সাথে আমার কোনো বন্ধু বান্ধবীকে আমি দেখি নাই পিছু পা হতে। সেটা হোক নিউজ ফিড, সেটা হোক রাজপথ, আমরা আমাদের অধিকার আদায় করে নিয়েছি। মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা পুলিশি নির্যাতন, এবং আজকে যে আমাদের বাস্তবতাটা সামনে, এটাই সব থেকে বড় উদাহরণ যে আমাদের মানবাধিকার বলতে আসলে এতদিন কিছুই ছিল না। জাতিসংঘ সে তো পাত্তাই দেওয়া হতো না, তাকে তো মানে এই দেশে তার এই টেরিটরিতে সে কোনো কথা বলবে বা তার কথার যে একটা গুরুত্ব আছে, এটাকেই আমরা ভাবতাম যে জাতিসংঘের আসলে কোনো গুরুত্ব নাই, আমরা জাতিসংঘ কি বলছে না বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আপা আবার বলেছে জাতিসংঘের নাম নিয়ে নাকি দেশে ঢুকে যেতে পারেন। যাই হোক, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে বিরোধী দলের উপর দমন পীড়ন। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যখন তুমি 15-16 বছর ধরে নির্যাতন করেই যাচ্ছ বা প্রত্যেকটা ক্ষমতাকে তুমি এমনভাবে কেন্দ্রীভূত করে ফেলেছো যে আর কোনো বিরোধী দল তোমার সামনে দাঁড়াতে পারবে না, তোমার সামনে তোমাকে কেউ সমালোচনা করতে পারবে না, তোমাকে কেউ কোয়েশ্চেন করতে পারবে না। যেই তোমাকে কোয়েশ্চেন করবে তাকেই তোমার শেষ করে ফেলতে হবে, হয় তাকে আয়নার ঘরে ঢুকাতে হবে, না হলে তাকে মেরেই ফেলতে হবে, না হলে তাকে গুম করে ফেলতে হবে। সেক্ষেত্রে এই ফ্যাসিজম আমাদের মৌলিক অধিকার থেকে শুরু করে আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের শিক্ষক নিয়োগ, আমাদের বিভিন্ন অপরচুনিটি যেগুলো মেরিট বেস ছিল, এগুলো আমাদের ফ্যাসিজম ধ্বংস করে দিয়েছে। শিক্ষক নিয়োগের কথা না বললেই না, আমাদের ডিপার্টমেন্টেও এমন অনেক শিক্ষক আছে, এবং এই শিক্ষক রাজনীতি যে হচ্ছে, এই শিক্ষক রাজনীতি ছাত্র রাজনীতির মূল বলে আমি মনে করি। যতদিন পর্যন্ত শিক্ষক রাজনীতি যাবে না, ততদিন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র রাজনীতি যাবে না। কেন? কারণ ছাত্ররা কি করে, আমি যদি জানি যে আমি অমুক শিক্ষকের পা চেটে 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 যদি আমি ওই পর্যায়ে যেতে পারি যে শিক্ষক আমাকে নিয়োগ দিবে, তাহলে আমি কেন ছাত্র রাজনীতি ছাড়বো? আমি কেন দল করব না? আমি অবশ্যই করব, কারণ আমার তো ওই পর্যায়ে যেতে হবে। এখন হোক আমার মেরিট লিস্টে 10, 11, 12 যাই হোক, আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে না, আমার সিজিপিএ 4/4 থাকা লাগবে না। আমি যদি ঠিক মতো চাকতে পারি তাহলে আমি চাকরি পাবো। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হাসিনার অনেক বড় কথা যদি বলতে চাই, সেটা হতে পারে আমাদের লাখো লাখো কোটি টাকা যে সে মানি লন্ডারিং করলো, এবং সে এত বড় বড় প্রজেক্ট করলো যে প্রজেক্টগুলোর আসলে কোনো প্রয়োজনই নাই। এখন সরকার সংস্কার করতে গিয়ে সরকার বুঝতে পারছে যে আসলে আমাদের সামনে কত বড় বড় এজেন্ডা সামনে আছে, যে জিনিসগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। এখানে বলা হয়েছে যে পরিবর্তিত বাস্তবতায় এমন সব কম গুরুত্বপূর্ণ এবং অতি মূল্যায়িত প্রকল্প বাতিল এবং স্থগিত করার চিন্তা ভাবনা চলছে, যেটা এখনকার সরকার করছে। কেন? কারণ আমাদের সরকার কর্ণফুলী টানেলের মতো এমন সব মানে কি বলবো, গরিবের ঘোড়া রোগের মতো জিনিসপাতি আমাদের দেশে করেছে, যেটা আসলে কোনো দরকার ছিল না। কেন আমরা করেছি কর্ণফুলী টানেল? কেন করেছি? ঠিক এমন আরো অনেক প্রকল্প আছে যে প্রকল্প এই 15 বছরে মূল ব্যয় ছিল 77,000
কোটি টাকা, কিন্তু তাদের তো টাকা মারতে হবে, টাকা যদি তাদের পকেটে না যায় তাহলে কিভাবে হবে? এই জন্য তারা কি করেছে, এই অতি মূল্যায়নের কারণে এবং তারা তাদের যত দিনের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করতে হবে তারা সেই সময়টাকে দিন দিন করে বাড়িয়েছে এবং বাড়িয়েছে যাতে করে তাদের এনাফ টাকা ওই পকেটে ঢুকে। সেজন্য সেই ব্যয় দাঁড়িয়েছে 1,37,000 কোটি টাকা। শুধুমাত্র সময়, এই সময়টা তারা কিনেছে বছরের পর বছর, তারা আমাদের উপর স্টিম রোলার চালিয়ে আমাদের টাকা দিয়ে। আমার সাথে ফ্যাসিস্ট এই হাসিনার অনেক বড় একটা কি বলবো এক্সাম্পল আছে বোঝানোর জন্য, সে আমার জীবনে কিভাবে সে জড়িত। এইটুকু আসলে না বলে না, এটা বলে আমি শেষ করছি। আমরা সবাই জানি যে বিমানবন্দর সম্প্রসারণের কাজ হচ্ছে, যেটাকে আমরা থার্ড টার্মিনাল বলছি। শেখ হাসিনা তার নির্বাচনের আগে একটা সফট ওপেনিং করেছিল, যেটা ভিতরে অর্ধেক কাজও হয় নাই, তারপর সে দেখিয়েছে যে হ্যাঁ আমি করছি, তুমি দেখো। তো সেই জায়গাটার কথা নিয়ে আমি কথা বলছি। সেখানে আমার বাবার এবং আমার বাবার মালিকের যে প্রতিষ্ঠান ছিল সেটা ছিল বিল্ডার্স অ্যান্ড ডিজাইন, যেখানে এখন থার্ড টার্মিনাল অবস্থিত। সেই বিল্ডার্স অ্যান্ড ডিজাইনে রেজিস্ট্রি করা 5 বিঘা জমি ছিল। সেই 5 বিঘা জমি তারা নিয়ে নিয়েছে। এখন আমরা কি করি, আমরা আসলে সরকার যখন আমাদের কাছে কোনো জমি চায়, তখন আমাদের সেই জমিটা সরকারকে দিয়ে দিতে হয়। যদি সেটা আমাদের বাংলাদেশের উন্নয়ন সাপেক্ষে যদি কিছু হয়, সেই জমিটা আমাদের তাদেরকে দিয়ে দিতে হয়। তো এই বিল্ডার্স অ্যান্ড ডিজাইন করলো কি, তাদের জমিটা যেহেতু সরকার চেয়েছে, তাই আমাদের জমিটা আমাদের দিয়ে দিতে হলো। 5 বিঘা জমি রেজিস্ট্রি করার জমি তাদেরকে দিয়ে দিব। এখন আমি ন্যূনতম আশাটা কি করতে পারি, আমার কাছ থেকে তুমি যখন জোর জবরদস্তি পূর্বক আমার কাছ থেকে তুমি যদি আমার জমি নিয়ে যাও, তাহলে তুমি হয় আমাকে সমমূল্যের পরিমাণ টাকা দিবা, না হলে সমমূল্যের পরিমাণও লাগবে না, অন্তত তুমি আমাকে কিছুটা ক্ষতিপূরণ তো দিবা। আমার কাছ থেকে তুমি এভাবে টেনে হিসেবে তো নিয়ে যেতে পারো না। সেই বিল্ডার্স অ্যান্ড ডিজাইনের জায়গায় একটা 5,000 বর্গফুটের 8তলা বাড়ি ছিল, এবং ওখানে একটি মুনমুন কাবাব নামক একটা রেস্টুরেন্ট ছিল, যেটা ওই এলাকার অনেক প্রসিদ্ধ এবং সবাই জানত। এইটা নিয়ে মামলা হয়েছিল। হাইকোর্টে রায় পাওয়ার পরেও আমাদেরকে স্টে অর্ডার দিয়ে একদিনের মধ্যে ব্যারিস্টার ফজলি নূর তাপস তার এটা করে আমাদের ওইটা ভেঙে দিল। একদিন, শুধুমাত্র আগের দিন ভালো ছিল, পরের দিন একদিনের সাপেক্ষে হাজার হাজার কর্মী ওখানকার তারা বেকার হয়ে গেল। তাদের কাছে কোনো জব নাই, কিছু নেই, এবং তারা খুব প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছিলেন, এবং তারা তাদের পরিবার নিয়ে ওই জায়গায় থাকতেন। অনেক বড় জায়গা, যেটা জায়গাটার কথা আমি বলছি, যেখানে এখন থার্ড টার্মিনাল হয়েছে। আমার কথা হলো, এই জিনিসটার উপর দিয়ে আমিও গিয়েছিলাম, কারণ আমার বাবা ওখানকার জেনারেল ম্যানেজার ছিলেন। একজন বাবা যখন তার একটা মাত্র চাকরি থাকে এবং সেই একটা মাত্র চাকরিকে যখন তার নিয়ে যাওয়া হয়, তার পরিবারের কি অবস্থা হয় যখন তাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। 2018 সালের কথা এটা। আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেতাম, আমার যদি এখানে একটা সিট না হতো, তাহলে হয়তো আমার পড়াশোনা ওখানে থেমে যেত, হয়তো আমরা গ্রামে গঞ্জে কোনো জায়গায় চলে যেতাম। এটা বলতে পারি আল্লাহর অশেষ নিয়ামত যে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, বা আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থায় আমরা উঠে আসতে পেরেছি। কিন্তু এই যে বিচারহীনতা, ফ্যাসিস্ট হাসিনার বিচারহীনতা এবং জোর জবরদস্তি পূর্বক তোমার জায়গা নিয়ে যাওয়া, জমি নিয়ে যাওয়া, যেটা বসুন্ধরা মালিক অনেক বছর ধরে করে আসতেছে ওখানকার এলাকায়, পূর্বাঞ্চলে এমন অনেক জায়গা আছে যেটা মানুষের কাছ থেকে জোর জবরদস্তি পূর্বক নেওয়া এবং তাকে কিছু দেওয়া হয়নি। এই জিনিসগুলোর আসলে বিচার আমি চাই। আমি চাই নতুন সরকার আসলে এই জিনিসগুলোর বিচার করা হোক, এবং আমাদের মতো যে আরো অনেক মানুষ যারা আসলে এই ক্ষতির সম্মুখীন হয়েছে, যাদের পরিবারের কাছে আসলে চাকরিটা বাদে আসলে কিছুই ছিল না, তারা যেন বিচার পায়। এরপর আসতেছি আমার দ্বিতীয় বক্তব্য, দ্বিতীয় পার্ট আমার বক্তব্য, সেটা হচ্ছে যে আমি কেমন বাংলাদেশ চাই। আমি কেমন বাংলাদেশ চাই বলতে গেলে আসলে অনেক কথা বলা হয়ে যায়, তা আমি খুব সংক্ষেপে এটা বলার চেষ্টা করব। এত বছর ধরে দেখেছি আমরা একটা ন্যারেটিভ নিয়ে চলতেছি। ন্যারেটিভটা কি, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আছে তারা হচ্ছে এই একটা গোষ্ঠী, যে আসলে বলতে আসলে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে ইসলাম এবং মুসলমান ধর্মকে বাংলাদেশ জাতীয়তাবাদের বিপক্ষে দাঁড়া করিয়ে দেয়। কিন্তু এটা কেন?
আমরা আমরা আমিও তো মুক্তিযুদ্ধের পক্ষেরই একজন মানুষ, আমার দাদা একজন মুক্তিযোদ্ধা, আমার চাচা একজন মুক্তিযোদ্ধা। আমি এখন হিজাব পড়ি, তাই বলে কি আমাকে কোয়েশ্চেন করা হবে যে তুমি ইসলাম পালন করো, তুমি কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হও? সেক্ষেত্রে আমাদের এই 71 পরবর্তী রাষ্ট্রীয় কাঠামো এবং বেশ কিছু দলের সিদ্ধান্ত চিন্তার উপর আমরা দেখেছি যে আমাদের ভবিষ্যৎ ডিপেন্ড করতেছে। তো আমি চাই যে পরবর্তী যে সরকারি আসুক না কেন, এটা কোনো একটা কেন্দ্রীভূত দল বা কেন্দ্রীভূত দলের চিন্তাধারার উপর বেস করে না হোক। আমরা আর অলিগার্কি চাই না। সব থেকে বড় কথা হচ্ছে এটা, যে আমরা চাই যে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এমনভাবে করা হোক, এমনভাবে সাজানো হোক যেন আমাদের জনগণকে প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখা হয়, আমাদের জনগণের চিন্তা চেতনা এবং ম্যান্ডেটকে যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপর আমি কথা বলবো আমাদের এই সরকারের সব থেকে বেশি প্রায়োরিটি লিস্টে কি থাকা উচিত। আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থান যে হলো, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছে তাদের তালিকা বের করা। কিন্তু এই জিনিসটাকে কেন এত হেলিয়ে ফেলিয়ে, এত কষ্ট করে, এত দিন ধরে যেহেতু আমরা জিনিসটা করে আমরা এতদূর পর্যন্ত আসছি, তাহলে আমাদের একটা তালিকা পেতে কেন এত দেরি হচ্ছে? আমাদের তালিকা তো আমাদের আরো আগেই পাওয়ার কথা, বা অ্যাটলিস্ট কাজ শুরু করে দেওয়ার কথা, যে কয়জন আহত হয়েছে, কয়জন নিহত হয়েছে। আমরা খুব কম সংখ্যক, গুটি সংখ্যক মানুষ কিছু নাম জানি, যেমন মুগ্ধ, ইয়ামিন কিংবা আবু সাইদ। এমন অনেক মানুষের নাম জানি না যারা আসলে অনেক মার্জিনাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন, যারা ছিলেন হয়তো বা কোনো ফল বিক্রেতা, সবজি বিক্রেতা। তাদেরকেও তো আমাদের ইকুয়াল সম্মানটা দিতে হবে, তাদের নামটা তো আমাদের জানতে হবে, যে বা তারা কোথা থেকে উঠে এসেছে অন্তত সেইটুকু তো আমাদের জানতে হবে। একজন আহত ব্যক্তি তার বাচ্চা বিক্রি করে কেন তাকে তার চিকিৎসা খরচ দিতে হবে? কেন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কোনো একটা জিনিস ঘটবে এবং সেটা ফেসবুকে নিউজ ফিডে আসবে, তারপর মানুষ সোচ্চার হবে, তারপর গিয়ে আমি টাকা দিব, তারপর গিয়ে আমি যা করার করব? ফেসবুক নিউজ ফিডে আসার আগ পর্যন্ত মানুষ কেন কিছু করে না? মানে এটা সবার সামনে আসার পরে কি মানুষের আসলে প্রায়োরিটি লিস্টের কথা মনে পড়ে যায় কিনা? এরপর হচ্ছে আমরা যে এই নিয়োগগুলো দিয়েছে, মানে এই সরকার আসার পর থেকে বা আগের যে নিয়োগগুলো হয়েছে, এই নিয়োগগুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমরা আসলে কাকে নিয়োগ দিচ্ছি। আমরা যদি আবার ফ্যাসিস্ট হাসিনার দালালগুলোকে ধরে ধরে যদি আবার নিয়োগ দিয়ে দেই, তাহলে তো আসলে আমাদের পরিপূর্ণ স্বাধীনতাটা আসলে হয় না। 3 নম্বর কথা হচ্ছে, আমরা আমাদের স্বাধীনতার কথা যখন বলছি, আমরা আমার আমার পয়েন্ট অফ ভিউ আলাদা হতে পারে, আপনাদের সবার আলাদা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, কিন্তু একটা মব জাস্টিস করে বা কোনো একটা আন্দোলন করে আমরা যখন কোনো একটা বিষয়কে সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে সেটা কিভাবে করে হয়? তাহলে তো আমাদের পূর্ববর্তী স্বাধীনতাটা যেটা আমরা এখন অর্জন করেছি, সেই স্বাধীনতাকেই আমরা হয়তো বা কোশ্চেন করতে পারি, যে কেন আমার মত ভিন্ন হতে পারে বা আপনার মত ভিন্ন হতে পারে, কিন্তু আমি ডিরেক্ট মানে চলে যাচ্ছি যে হ্যাঁ আপনার উপর অ্যাটাক করে আমার এখন জিনিসটা আমার করে ফেলতে হবে। পুলিশকে আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। এবং আমি মনে করি আমাদের আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় যতগুলো মানুষ আছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার সর্বোচ্চটা দিতে হবে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই সরকারকে সামনে দাঁড়াতে হবে। কারণ এই সরকার যত উইক হবে, আমি মনে করি যে মানুষ কথা বলার সুযোগ তত পাবে এবং অ্যাটাক করার সুযোগটা তত পাবে। এই অ্যাটাক করার সুযোগটা আসলে কাউকে দেওয়া উচিত হবে বলে আমি মনে করি না। কথা বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেলেছি, কিন্তু মনে হচ্ছে টাইম আসলে অত বেশি নাই। কিন্তু আমি আসলে অনেক কথাই বলতে চাই, অনেক কথা বলতে বলতে আসলে শেষ হবে না। কিন্তু আমি আমার কথাটা শেষ করতে চাই আমার খুব পছন্দের একটা গান দিয়ে। আমি জানি এই গানটা শুনে অনেকের মনে হবে যে এটা কোনো একটা নির্দিষ্ট দলের গান, কিন্তু আমি এই গানের মাধ্যমে দেখতে পাই আমার দেশকে, যে দেশকে আমি সবার উপরে স্থান দিব, যে দেশকে আমি ভালোবাসবো এবং যে দেশকে ভালোবাসার কারণে আমি আমার ব্যক্তিকে পরিবর্তন করব। আমরা সবাই নিজ থেকে পরিবর্তন হতে হবে, আমাদের ব্যক্তিকে পরিবর্তন করতে হবে। আমি যদি আমার কি বলে আমার দায়িত্ব যদি আমি ডক্টর ইউনূসকে দিয়ে রাখি, আমি যদি আমার দায়িত্ব ছাত্র নেতাদের উপর দিয়ে রাখি, উপদেষ্টাদের উপর দিয়ে রাখি যে ওনারা করে দেবে, আমার এত চিন্তা করার দরকার নাই, তাহলে তো হচ্ছে না। আমি যতদিন আমি একজন ব্যক্তি মানুষ হিসেবে যতদিন আমি চেঞ্জ হতে না পারবো, ততদিন পর্যন্ত আসলে পূর্ণ স্বাধীনতা আমাদের পক্ষে পাওয়া সম্ভব না। এবং আমি আমার গানটা দিয়ে শেষ করছি। সেই গানটি হচ্ছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।